মানুষজনের কাছ থেকে ধার কর্জ করে আমি প্রবাসে যাচ্ছি। যারা দালাল ধরে যায় এটা মানে তো বিপদের কোনো শেষ নাই। মধ্যস্বত্বভোগী যে রিক্রুটমেন্ট সিস্টেম সেটাকে কি করে আসলে একটা ওয়ান স্টপ সেন্টার বা একটা ডিজিটালাইজেশন প্রক্রিয়ার মধ্যে আনা যায় সেটা আমাদের যেমন নিশ্চিত করতে হবে, পাশাপাশি কিন্তু যে যাচ্ছে তারও দায়িত্ব রয়েছে। মানুষ 5 লক্ষ টাকা দিয়ে যাচ্ছে, এই 5 লক্ষ টাকার একটা বড় অংশ কিন্তু বিদেশে চলে যাচ্ছে। এইটা কমানোটা আসলে এটা দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। অভিবাসনে একজন বাংলাদেশের গড় খরচ 4 লাখ টাকার বেশি। বিবিএস এর তথ্য বলছে বিদেশে মাসিক গড় আয় 23,693 টাকা। এতে অভিবাসন ব্যয় তুলে আনতে সময় লাগে কমপক্ষে 1.5 বছর। কিন্তু এই উচ্চ অভিবাসন ব্যয়ের বিপরীতে প্রবাসী আয় কম, তাই রিক্রুটিং ব্যবস্থাপনায় আরও নজরদারির তাগিদ। এ নিয়ে এখন সকালে রয়েছে বিস্তারিত, আর পুরো আয়োজনের সাথে আছি আমি ইসরাত মুক্তি। বাড়িতে আমি অ্যান্টিবায়োটিক খাইছি, কমতেছে না। পরে আমি সব পরীক্ষা করে দেখি যে ডেঙ্গু। এবার যে ডেঙ্গুর কেউ ডায়রিয়া নিয়ে আসতেছে, কেউ নিউমোনিয়া নিয়ে আসতেছে, কেউ মাথা ব্যথা নিয়ে আসতেছে, কেউ পেটে বুকে পায়ে পানি জমে যাচ্ছে, কারোর কিডনি অক্ষয় হয়ে যাচ্ছে, কেউ জন্ডিস নিয়ে আসতেছে। যে কোনো জ্বর হলে অপেক্ষা না করে সরাসরি হাসপাতালে আসুন। আক্রান্তের অনেক পরে শনাক্ত হয় ডেঙ্গুর চিকিৎসা নিতে দেরি হচ্ছে। গেলবারের তুলনায় এবার হাসপাতালে রোগী ভর্তি 3 থেকে 4 গুণ বেশি। লক্ষণ দেখা দিলেই দ্রুত ডেঙ্গু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। এ নিয়ে রয়েছে বিস্তারিত, তবে শুরুতেই অভিবাসন প্রসঙ্গ। সরকার নির্ধারিত খরচে বাংলাদেশি কর্মীদের বিদেশ পাড়ি দিয়ে অনেকটা স্বপ্নের মতো, কিন্তু মধ্যস্বত্বভোগীদের দৌড়াতে তা যেন ফিকে হয়ে যায়। পরিসংখ্যান বলছে একজন বাংলাদেশিকে বিদেশ পাড়ি দিতে গড়ে খরচ করতে হয় 4 লাখেরও বেশি টাকা, যা স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন বাড়তি ব্যয় কমাতে রিক্রুটিং ব্যবস্থাপনায় প্রয়োজন কঠোর নজরদারি। এদিকে G2G চুক্তি মেনে অভিবাসন ব্যয় কমানোর আশ্বাস প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর। সাজিদ আরাফাত জানাবেন বিস্তারিত। 42 জনের মতো ধরা খাওয়ার পরে আমাদেরকে জেলে নিছে। তো জেলে যাওয়ার কারণ হয়েছে আমাদের অবৈধতা, মানে ওইখানকার আইডি কার্ড ছিল না। তো কোম্পানির উপরে একটা জরিমানা আসে, এরপরে আমাদের উপরে একটা জরিমানা আসে। তো ওইটা একটু কোম্পানির জরিমানাটা পে করতে লেট হয়েছে, এই জন্য আমাদের মনে করেন প্রায় 1 মাস 9 দিনের মতো জেলে থাকতে হয়েছে। আমি মনে করেন 3.5 লাখ টাকার মতো। বিদেশ থেকে ফিরে আসার তিক্ত অভিজ্ঞতা এভাবেই বলছিলেন হাসান তালুকদার। কুমিল্লার দাউদকান্দির মারুকা ইউনিয়নের এই যুবক ভাগ্যবদলের আশায় ওমানে পাড়ি জমিয়েছিলেন 2017 সালে, কিন্তু 5 বছর পর দেশে ফিরে আসেন শূন্য হাতে। হাত ঘুরছে, 3 জনের হাত ঘুরে তারপরে সে সময় প্রায় 4 লাখ টাকা খরচ করে বিদেশে গেলেও পাননি কাঙ্ক্ষিত বেতনের চাকরি। যে কাজের আশায় মা, মাটি আর মাতৃভূমির টান ত্যাগ করেছিলেন, সে আশায় গুঁড়ে বালি। 75 রেলে প্রায় আমি যদি ব্যাংকে পাঠাই তখনকার রেটে দেখেছে 17 কি 16,500 এরকম অ্যামাউন্টটা আসবে। তো আব্বুরে বলতো যে বাড়ি থেকে নিয়ে আসতে, বা উনি আব্বুরে পাঠাই দিত। তো ওইখানে আমি লস খাইছি। তার মতো অনেক অভিবাসীর ভাগ্য মিলিয়ে যায় অমানিসায়। ধার দেনা কিংবা সহায় সম্বল বিক্রি করে যে টাকা ব্যয় করে স্বপ্ন বোনেন, শেষ অবধি তা অধরাই থেকে যায়। যারা দালাল ধরে যায় এটা মানে তো বিপদের কোনো শেষ নাই, তারপরেও কষ্টতে থাকতে হয় গিয়ে আরও। দালালের মাধ্যমে গেলে সিকিউরিটি আছে আবার নাই। বিদেশে যাওয়ার উদ্যোগ করছি, এটা খুবই কঠিন হয়ে যায়। যদি এটা কমে আনা যায়, এই দুর্নীতিটা, সিন্ডিকেটটা, তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো হবে। মানুষজনের কাছ থেকে ধার কর্জ করে এই 3,80,000 টাকা নিয়ে আমি প্রবাসে যাচ্ছি। তো ওইখানেতে কষ্ট করে এইগুলো এক জায়গায় করে মানুষের ঋণ দিন শোধ করতে হবে, তারপরে হলো নিজের চিন্তা ভাবনা। আমার সম্পূর্ণ টাকাই মানুষের কাছ থেকে নেওয়া। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রবাসী কর্মীদের অভিবাসন ব্যয় সংক্রান্ত জরিপের প্রতিবেদনে দেখা যায়, একজন বাংলাদেশিকে বিদেশে পাড়ি দিতে খরচ করতে হয় 4,16,000 টাকা। বিপরীতে মাসিক গড় আয় 23,000 টাকা। অর্থাৎ খরচ করা টাকা তুলে আনতে সময় লাগে গড়ে প্রায় 17 মাসেরও বেশি। দক্ষ পুরুষ অভিবাসীদের ক্ষেত্রে এই ব্যয় 4,27,000, যাদের মাসিক আয় 29,000 টাকা। তবে অদক্ষ অভিবাসীদের ক্ষেত্রে সে ব্যয় বেড়ে দাঁড়ায় 4,77,000 টাকায়। আর গৃহকর্মীদের বিদেশ গমনের খরচ পড়ে 1,18,000 টাকা। মাসিক 16,000 টাকা বেতনে এই ব্যয় তুলতে তাদের সময় লাগে প্রায় 7 মাস।
পরিসংখ্যানে আরও দেখা যায় বাংলাদেশ থেকে সিঙ্গাপুরগামী অভিবাসীদের খরচ সবচেয়ে বেশি, 5,74,000 টাকা। সরকার নির্ধারিত ফির তুলনায় যা প্রায় 3 লাখ টাকা বেশি। সৌদি আরবে যেতে ব্যয় 4,36,000 টাকা, নির্ধারিত ব্যয়ের চেয়ে 2.5 লাখ টাকার বেশি। সর্বোচ্চ ব্যয়ের এই তালিকায় তৃতীয় অবস্থানে মালয়েশিয়া, চতুর্থ কাতার ও পঞ্চম অবস্থানে আছে ওমান। অভিবাসন ব্যয় কমাতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে G2G চুক্তি থাকলেও তা মানা হচ্ছে না। কর্মী নিয়োগ প্রক্রিয়া যেন অনেকটাই মধ্যস্বত্বভোগীদের দখলে। আর তাই অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ থেকে বিদেশ যেতে ব্যয় যেমন বেশি, তেমনি অভিবাসন ব্যয়ের বিপরীতে প্রবাসী আয়ের পরিমাণ অনেক কম। অভিবাসন ব্যয় বেশি হওয়ার কারণ হিসেবে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যকে দুষছেন অভিবাসন বিশেষজ্ঞরা। সৌদি আরব থেকে বা অন্য যে কোনো দেশ থেকে এমপ্লয়মেন্ট মানে যে ভিসাটা ডিমান্ডটা আনা থেকে আরম্ভ করে বাংলাদেশে যে কর্মী যাবে, এখানে প্রত্যেকটা ধাপে 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 মিডলম্যান বা মধ্যস্বত্বভোগী রয়েছে। আমাদেরকে এই যে মধ্যস্বত্বভোগী যে রিক্রুটমেন্ট সিস্টেম, সেটাকে কী করে আসলে একটা ওয়ান স্টপ সেন্টার বা একটা ডিজিটালাইজেশন প্রক্রিয়ার মধ্যে আনা যায়, সেটা আমাদের যেমন নিশ্চিত করতে হবে। পাশাপাশি কিন্তু যে যাচ্ছে তারও দায়িত্ব রয়েছে। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপ বলছে, অভিবাসন খরচ বৃদ্ধির অন্যতম কারণ ভিসা বাণিজ্য। দেশের বেশ কিছু রিক্রুটিং এজেন্সি অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত, যাদের খপ্পরে পড়ে বাড়তি টাকা গুনতে হচ্ছে। যে একজন মানুষ 5 লক্ষ টাকা দিয়ে যাচ্ছে, এই 5 লক্ষ টাকার একটা বড় অংশ কিন্তু বিদেশে চলে যাচ্ছে ভিসা কেনার জন্য। প্রচুর পরিমাণে ভিসা ট্রেডিং হচ্ছে, যে ওই দেশের কোনো এমপ্লয়ারের সাথে এই দেশের রিক্রুটিং এজেন্সির যারা সম্পৃক্ত, তারা কিন্তু ভিসাগুলা কিনছে এবং এই ভিসাগুলা কেনার কারণে তাদেরকে একটা বড় ফি দিতে হচ্ছে, এবং এইটা কমানোটা আসলে এটা দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। অভিবাসন ব্যয় কমানোর বিষয়টি আলোচনা হচ্ছে দীর্ঘদিন থেকেই, কিন্তু এই ব্যয় কমানোর উদ্যোগ আশ্বাসেই সীমাবদ্ধ। একজন মানুষ যদি বিদেশ যাবে, সে বিদেশ যাওয়ার জন্য যদি তার ভিটামাটি বিক্রি করে ফেলে, তাহলে তার লাভটা হলো, সেদিকে বিবেচনা করেই আমরা কাজ করে যাচ্ছি। আন্ডারস্ট্যান্ডিং করে কমাইতে হবে, অনেক আরও কমাইতে হবে, যাতে একজন গরিব লোক বিদেশে যাওয়ার পর তার কাজ করার পরে যাতে তার পরিবার ভরণ পোষণ করতে পারে ভালোভাবে। অভিবাসীদের শ্রমে ঘামে সচল দেশের অর্থনীতি, তাই শুধু অভিবাসন ব্যয় কমানো নয়, পুরো সেক্টরেই সংস্কারের তাগিদ বিশেষজ্ঞদের। যেন নিরাপদ অভিবাসন, দক্ষ জনশক্তি প্রেরণ ও রেমিটেন্স প্রবাহ যুগপৎ বৃদ্ধি পায়। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। ডেঙ্গু মৌসুমের আগে হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগী। তবে চিকিৎসকরা বলছেন, গেলবারের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের লক্ষণে এসেছে পরিবর্তন। দীর্ঘ সময় সর্দি জ্বর থাকার পর শনাক্ত হচ্ছে ডেঙ্গু, তাই চিকিৎসা নিতেও হচ্ছে দেরি। এদিকে গেলবারের তুলনায় একই সময় হাসপাতালে রোগী ভর্তি আছে 3 থেকে 4 গুণ। তবে লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথেই চিকিৎসকদের কাছে যাওয়ার পরামর্শ তাদের। আসিফ ইকবালের প্রতিবেদন। এপ্রিল থেকে 1 মাসের বেশি তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ নগর জীবনে স্বস্তি হয়ে আসে বৃষ্টি। গেল 1 সপ্তাহ থেকে কম বেশি সবখানেই ঝরছে বৃষ্টি, কিন্তু নতুন শঙ্কা নগরবাসীর। বৃষ্টির জমা পানিতে জন্ম নিচ্ছে এডিস, সাথে ডেঙ্গুর প্রাদুর্ভাব, যে কারণে ডেঙ্গুর মৌসুম শুরুর আগেই হাসপাতালে ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী। আবহাওয়া পরিবর্তনজনিত ঠান্ডা জ্বরের সাথে অনেকেই গুলিয়ে ফেলছেন ডেঙ্গুর লক্ষণকে। দীর্ঘ সময় সর্দি কাশির সাথে জ্বর থাকলেও বোঝা যাচ্ছে না কারো কারো ডেঙ্গু। এতে হাসপাতালে যেতে বা চিকিৎসা নিতে হচ্ছে বিলম্ব। বৃষ্টি পানিতে ভিজার পরে বাসা আসার পরে একটু জ্বর অনুভব তারপর প্রাথমিক চিকিৎসা করা হয়। এভাবে 4-5 দিন কেটে যাওয়ার পরে লাস্ট আমরা 7 তারিখ যখন আমরা সকল পরীক্ষা নিরীক্ষা করে বাবারে ঢাকা এনে পরীক্ষা করার পরে দেখলাম যে আসলে বাবা ডেঙ্গু আক্রান্ত। বাড়িতে আমি 3-4 দিন ওষুধ খাইছি, কোনো অ্যান্টিবায়োটিক খাইছি, ডাক্তার দেখাই নাই, কমতেছে না। পরে আমি চিকিৎসা না করে ঢাকা চলে এসেছি। কয় তারিখে এসেছি? ঢাকা 7 তারিখে আসা। ঢাকা 7 তারিখে চলে আইয়া সব পরীক্ষা করে দেখি যে ডেঙ্গু। হাত টিপতে হাতটা ব্যথা হয়ে গেছে, রক্ত শুধু ফুলে গেছে এরকম অবস্থা। পরে নিচে ফার্মেসির ডাক্তার বসে সন্ধ্যার পরে ওইখানে দেখাইছি পরে পরীক্ষা দিছে।
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে গেল বছর এপ্রিল ও মে মাসে যেখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী ছিল ৬৮ ও ৭৬ জন, সেখানে এবছর একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ২২৪ ও ২১৫ জনে। বিশেষজ্ঞরা বলছেন, গেলবারের তুলনায় এবার ডেঙ্গুর লক্ষণের ধরনেও এসেছে পরিবর্তন। তাই ডেঙ্গুর কোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকদের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষা করার পরামর্শ তাদের। যে কোনো জ্বর হলে অপেক্ষা না করে, ভাইরাসের দোহাই দেওয়া অপেক্ষা না করে সরাসরি হাসপাতালে আসুন। আবারও বলি জোর দিয়ে যে এবার যে ডেঙ্গুর প্রেজেন্টেশন গত বছর যেটা দেখছি, এটা কিন্তু ক্লাসিক ডেঙ্গুর ফিচার নয়। কেউ ডায়রিয়া নিয়ে আসতেছে, কেউ নিউমোনিয়া নিয়ে আসতেছে, কেউ মাথা ব্যথা নিয়ে আসতেছে, কেউ পেটে বুকে পায়ে পানি জমে যাচ্ছে, কারোর কিডনি অক্ষয় হয়ে যাচ্ছে, কেউ জন্ডিস নিয়ে আসতেছে। সুতরাং কে কীভাবে আসবে, এটা আমার মনে হয় রোগীর বিচার না করে ইমিডিয়েটলি তার উচিত হবে একজন চিকিৎসকের যে এই সম্পর্কে সচেতন, তার পরামর্শ। ডেঙ্গু থেকে বাঁচতে বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আসিফ ইকবাল, এখন, ঢাকা। রপ্তানি বাজারে পিছিয়ে পড়ছে ধানের কোড়া থেকে তৈরি ভোজ্য তেল। এক বছরের ব্যবধানে রপ্তানি কমেছে $2.33 বেশি। ব্যবসায়ীরা বলছেন, উৎপাদন খরচ বেশি হওয়ায় বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকছে না বগুড়ার রাইস ব্রান অয়েল। তবে সম্প্রতি টিসিবি থেকে রাইস ব্রান অয়েল কেনায় কিছুটা স্বস্তি মিলগুলোতে। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন, ছবি তুলেছেন রবিউল ইসলাম। ধানের কুড়া থেকে তৈরি ভোজ্য তেল রাইস ব্রান অয়েল দেশের বাজারে তেমন চাহিদা না থাকলেও ভারতে রপ্তানি করে ঈর্ষণীয় সফলতা দেখায় বগুড়ার হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান। 2018 থেকে 22 সাল পর্যন্ত এই 5 বছরে বগুড়া থেকে পাশের দেশ ভারতে রপ্তানি করা হয় $18,77,276.88 রাইস ব্রান। 2022 সালেও $3,80,00,000 ছাড়িয়ে যায় রপ্তানির পরিমাণ। পরের বছর 2023 সালে আগের বছরের তুলনায় $2,33,34,392 রপ্তানি কমে যায় এ খাতে। রাইস ব্রান রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর একটি বগুড়া মাল্টি অয়েল মিলস। প্রায় 7 মাস ধরে রাইস ব্রান ক্রুড অয়েল রপ্তানি বন্ধ রেখেছে প্রতিষ্ঠানটি। কর্মকর্তারা বলছেন, টন প্রতি প্রায় $1,000 উৎপাদন খরচ পড়লেও ভারতের বাজারে দাম এখন $850। তাই রপ্তানি বন্ধ রেখে নিজের ফিড মিলে ক্রুড অয়েল ব্যবহার করছেন তারা। ইন্ডিয়াতে আমাদের বাজার কমে যাওয়াতে আমাদের সেল হচ্ছে না, রপ্তানি হচ্ছে না। এই প্রক্রিয়াতে আমাদের যে অনেকগুলো ফিড মিল আছে, ফিড মিলগুলোতে আমরা ইউজ করছি। যদি এই রপ্তানি বৃদ্ধি করতে চাই, তাহলে যদি বাংলাদেশ সরকার 20% ভর্তুকি দেয়, তাহলে রপ্তানিটা বৃদ্ধি পাবে। 2012 সালে বগুড়ায় প্রথম রাইস ব্রান অয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠান মজুমদার প্রোডাক্টস লিমিটেড। অন্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানে পরিশোধনের ব্যবস্থা না থাকলেও এই প্রতিষ্ঠানটি পরিশোধন করে বোতলজাত রাইস ব্রান অয়েল ভারতে রপ্তানি করত। বাজার পড়ে যাওয়ায় মজুমদার প্রোডাক্টসও রপ্তানি বন্ধ করেছে। বগুড়ায় রাইস ব্রান অয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান মজুমদার প্রোডাক্টস লিমিটেড রিফাইন্ড অয়েল এখন সরবরাহ করছে টিসিবিকে, যার কারণে আন্তর্জাতিক বাজারে দাম ওঠানামা করলেও বিপদে পড়তে হয়নি এই প্রতিষ্ঠানটিকে। কার্ডধারীদের দেওয়ার জন্য জানুয়ারিতে 189,60 লাখ টাকায় 1,20 লাখ লিটার রাইস ব্রান অয়েল কিনতে 3 প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে টিসিবি। দেশের বাজারে এই তেলের ব্যবহার বাড়াতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। যেহেতু এটা একটা ভোজ্য তেল এবং ভালো গুণ সম্পন্ন তেল, অতএব এই তেলটাকে আমরা বাজারজাত করি বা বাজারে খাই। এই জন্য টিসিবি এই তেল ওনারা আমাদের কাছ থেকে খরিদ করতেছেন, নিয়ে ওনারা গরিব মানুষের মধ্যে ভর্তুকি মূল্যে বিতরণ করতেছেন, যার কারণে আমাদের এই পণ্যটা বাংলাদেশে বাজারজাত হওয়ার একটা সহজ উপায় হয়েছে। এ পর্যন্ত শুধুমাত্র পাশের দেশ ভারতেই রপ্তানি হয়েছে রাইস ব্রান অয়েল। রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে ব্যবসায়ীদের ভর্তুকি ও ভারতের পাশাপাশি অন্য দেশগুলোতেও রাইস ব্রান অয়েলের বাজার খোঁজার দাবি ব্যবসায়ী নেতাদের। রাইস ব্র্যান্ডের ক্ষেত্রে এটি আসলে ইন্ডিয়াই একমাত্র আমাদের কাছ থেকে নেয়। এর বাইরে আমরা এখন পর্যন্ত অন্য বিকল্প কোনো মার্কেট আমরা এখনও খুঁজে পাই নাই। বিভিন্ন জায়গায় আমাদের এক্সপোর্ট করা সম্ভব এবং আমরা সেই পণ্যগুলো নিয়ে কাজ করছি। আমরা বিশ্বাস করি খুব দ্রুতই আমাদের আরও নতুন নতুন পণ্য আমরা বগুড়া থেকে বহির্বিশ্বে রপ্তানি করার চেষ্টা আমরা আছি। ধানের তুষ তুলে ফেলার পর চালের উপরে লালচে আবরণই মূলত রাইস ব্রান। বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই রাইস ব্রানের নির্যাস থেকে আসে
ক্রুড অয়েল। পরিশোধন করার পর পাওয়া যায় ভোজ্য তেল। অবশিষ্ট ডিঅয়েলড রাইস ব্রান আবার ব্যবহার হয় পশু পাখির খাদ্য হিসেবে। সারা দেশে 17টি মিলের মধ্যে সচল 15টির মধ্যে বগুড়াতেই আছে 5টি রাইস ব্রান অয়েলের মিল। হেদায়েতুল ইসলাম বাবু, এখন বগুড়া। জাটকা রক্ষায় 2 মাসের নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে নদীতে নেমেছেন ভোলার জেলেরা। তবে প্রত্যাশিত পরিমাণে মাছ মিলছে না জালে। ফলে কিভাবে সংসার আর ঋণের কিস্তি পরিশোধ হবে তা নিয়ে দুশ্চিন্তা জেলেদের মাঝে। অঙ্কুরায়ের তোলা ছবিতে জানাবেন ইমতিয়াজুর রহমান। 2 মাস নিষেধাজ্ঞার পর নদীতে জাল ফেলা। 1 সপ্তাহের বেশি সময় ধরে চলছে মাছ শিকার। কিন্তু অল্প কিছু ইলিশ নিয়েই ঘাটে ফিরতে হচ্ছে তাদের। ঘাটে নৌকা বেঁধে জাল সেলাই সহ অন্যান্য কাজ করেই সময় পার করছেন জেলেরা। এতে মহাজনের ঋণ পরিশোধ তো দূরের কথা, ট্রলারের তেলের টাকাও উঠাতে পারছেন না তারা। অভিযানের পরে মাছ হবে বেশি হওয়ার কথা, কিন্তু না, এই পরিমাণ কোনো মাছ অখনো নদীতে নাই। আমরা এক একটা চাইলে 1 লাখ 1.5 লাখ করে দেন হয়ে গেছি। 2000 টাকা আমার কিস্তি সপ্তাহ অনহিয়ারাই বকাবকি করে, আমরা সবজি দিতে পারি না। ভোলার মেঘনাপাড়ের অর্ধশতাধিক ছোট বড় মাছঘাটের এখনকার চিত্র এটি। এ সময় জেলে ও আড়তদারের হাঁকডাকে মুখরিত থাকার কথা থাকলেও এখন সেখানে অনেকটাই শুনশান নীরবতা। আড়তে মাছের বাক্সগুলো খাখা করছে। ঘাটে বসে অলস সময় পার করছেন আড়তদাররা। 2-1 ঝুড়ি মাছ ঘাটে আনা হলেও আগের মতো নেই ব্যস্ততা। আমরা যারা মাছ ব্যবসায়ী আছি, আমরা মোকামে পরিমাণ মতো মাছ পাঠাতে পারছি না। এতে আমরা অনেকটা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। এবছর আমরা মাত্র 2,20,000 টাকার মাছ দেশের বিভিন্ন মোকামে পাঠাতে পারছি। এর মূল কারণ হচ্ছে যে প্রচণ্ড গরম। মৎস্য বিভাগ বলছে তীব্র তাপদাহ আর একটানা বৃষ্টিপাত না হওয়ায় নদীর পানি গরম হওয়ার পাশাপাশি লবণাক্ততাও বেড়েছে। এতে করে ইলিশ মাছ সহ অন্যান্য মাছ গভীর জলাশয়ের খোঁজে সাগরমুখী হচ্ছে। তবে পর্যাপ্ত বৃষ্টি হলে কিছুদিনের মধ্যেই কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়বে বলছেন মৎস্য কর্মকর্তা। আমাদের এখন আপস্ট্রিমের ফ্লোটা কম হওয়ার কারণে পানিটা তুলনামূলক এই পলিগুলো কাছাকাছি থিতু হওয়ার কারণে আমাদের ইলিশের যে মাইগ্রেটরি রুটটা, সেই রুটটার অনেক জায়গায় এখন ভরে যাচ্ছে, যার জন্য অ্যাক্টিভ মাইগ্রেটরি রুট, যেটা অনেক গভীর পানি দরকার হয়, সেটার পরিমাণ অনেক কমে যাওয়ার কারণে ইলিশের মাইগ্রেশন এখন সর্বতি বাধাগ্রস্ত হচ্ছে। চলতি বছর জেলায় 1,92,000 টন ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 11,000 কোটি টাকা। এখন ভোলা। ময়মনসিংহের পাইকারি বাজারে সপ্তাহের ব্যবধানে 5 থেকে 7 টাকা বেড়েছে সবজির দাম। তবে কেজিতে 20 টাকা বেড়েছে কাঁচামরিচ। চাহিদা বেশি থাকার কারণে দাম বাড়তে বলছেন ব্যবসায়ীরা। বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাতে নগরীর মেছোয়া বাজার থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন যে কাঁচামরিচের দাম এত বৃদ্ধির কারণ কি, পাশাপাশি অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর সরবরাহ কেমন, দরদাম কেমন দেখছেন? মুক্তি, আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে যে তীব্র তাপদাহ গেছে, তারপরে আবার হঠাৎ করে শিলাবৃষ্টি, ঝড়, যার কারণে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি ক্ষেত। বিশেষ করে ময়মনসিংহের চরাঞ্চলের যে সবজি ক্ষেতগুলো রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আজকের বাজারে যদি বলি, কাঁচামরিচ গতকালকেও 70 টাকা কেজি পাইকারি কাঁচামরিচ ছিল, কিন্তু আজকে সেটি আরও 20 থেকে 30 টাকা, সর্বোচ্চ ভালো মানের যে কাঁচামরিচটি রয়েছে সেটি 30 টাকা বেড়ে আজকে পাইকারি কেজিতেই বিক্রি হচ্ছে 100 টাকা কেজি। যেটা কৃষকরা বলছেন যে তীব্র তাপদাহ এবং আকস্মিক বৃষ্টির কারণে কাঁচামরিচ ক্ষেতেই কিন্তু অনেকটা পচে গেছে, যার কারণে ক্ষেত কিন্তু নষ্ট হয়ে গেছে এবং এই জন্যই সরবরাহটা অনেকটাই কম। আজকে যে চিত্রটা আমরা মেছোয়া বাজারে দেখি, সেই ক্ষেত্রে আজকে সবজির সরবরাহটা অনেকটাই কম। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যে সবজিগুলো রয়েছে, বিশেষ করে চিচিঙ্গা আজকে কিন্তু বিক্রি হচ্ছে 44 থেকে 45 টাকা কেজি। আমরা কাঁকরোল দেখতে পাচ্ছি, নতুন সবজি কাঁকরোল বিক্রি হচ্ছে আজকে 45 থেকে 46 টাকা। এবং আমরা এছাড়া আরও যে চিচিঙ্গাগুলো রয়েছে, বিশেষ করে বুড়োর চর, ভাঙ্গামারি চর, সিত্তা থেকে যে চিচিঙ্গাগুলো আনা হয়েছে
প্রচুর সবজি দেখতাম আসলে এই সময়টাতে, কিন্তু আজকে কিন্তু সবজি ছুটির দিন অনেকটাই কম। আজকে এই চিচিঙ্গাগুলো সর্বোচ্চ ভালো মানের চিচিঙ্গা যেগুলো রয়েছে সেগুলো ৪৫ থেকে ৫০ টাকা করে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে, যেটা আপনার গত সপ্তাহেও কিন্তু প্রায় আপনার ৩৮ থেকে ৩৫ টাকা এরকম দামের মধ্যে ছিল। এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে বিশেষ করে শশা কিন্তু ১২ টাকা ১৩ টাকা বা ১৫ টাকার উপরে কিন্তু শশার দাম ছিল না যখন তীব্র তাপদাহ ছিল। এবার আজকে কিন্তু সেই শশা কিন্তু ১০ থেকে ১২ টাকা বা ১৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত। আমরা চাল কুমড়া দেখছি, চাল কুমড়া কিন্তু বিক্রি হচ্ছে আজকে প্রায় ২৫ থেকে ৩০ টাকা করে প্রতি পিস, যেটা গতকালকেও প্রায় ২০ টাকা করে ছিল। এটি কেজিতে ৫ টাকা করে বেড়েছে। মিষ্টি কুমড়া বেড়েছে ৫ টাকা করে, ৩০ টাকা ৩৫ টাকা করে বিক্রি হচ্ছে। ঝিঙে দেখতে পাচ্ছি, ঝিঙে বিক্রি হচ্ছে ৫৫ টাকা করে, যেটা গতকালকেও প্রায় ৫০ থেকে ৫০ টাকার মধ্যে সর্বোচ্চ বিক্রি হয়েছে। এছাড়া যে লাউ রয়েছে, লাউ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা, এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে কচুলতি আমরা ৫০ টাকা করে বিক্রি করতে দেখেছি, এবং ধনেপাতা আজকে বিক্রি হচ্ছে প্রায় আপনার ৪০ থেকে ৪৫ টাকা কেজি। এবং যেটা কৃষকরা বলার চেষ্টা করছেন যে সবজি অতিরিক্ত বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি এবং মাঝখানে তীব্র তাপদাহ, এই দুটো থাকার কারণেই কিন্তু সবজি ক্ষেতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং যার কারণে এখন সবজি সরবরাহটা অনেকটাই কম, এবং এর জন্য কিন্তু সবজির দামটাও কিন্তু একটু চড়া গেছে। তো সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ মৎস্য বাজার থেকে পাইকারি সবজির দরদামের সর্বশেষ খবর আমার কাছে। ইমতিয়াজ আহমেদ যুক্ত ছিলেন মেছুয়া বাজার থেকে। কৃষকের উৎপাদন অব্যাহত রাখতে গ্রামাঞ্চলে লোডশেডিং নয়, বরং রাজধানীর অভিজাত এলাকায় লোডশেডিং দিতে বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে বলা হয়েছে, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তৃতায় এ কথা জানান তিনি। বিদ্যুৎ কেন্দ্র বহুমুখীকরণ করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তেল, গ্যাস, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি সৌর ও বায়ুভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে কাজ চলছে। পৃথিবীর সব দেশেই বিদ্যুৎ উৎপাদনে ক্যাপাসিটি চার্জ দিতে হয় বলে জানান প্রধানমন্ত্রী। বিদ্যুৎ খাতের বিশেষ আইনে কাউকে দায় মুক্তি দেওয়া হয়নি বলেও জানান সরকার প্রধান। ঋণ খেলাপির সংস্কৃতি জিয়াউর রহমানের আমলে চালু হয়েছে বলেও সংসদে জানান শেখ হাসিনা। বলেন, পরবর্তীতে এরশাদ ও খালেদা জিয়া সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। ১,০০০ মেগাওয়াট বা ২,০০০ মেগাওয়াট যেদিন লোডশেডিং হবে, আমরা আমার গ্রামে লোডশেডিং আর দেবে না, দেবা গুলশান, বাড়িদারা, বনানী, বড় লোকদের জায়গায়, যারা সব থেকে বেশি বিদ্যুৎ ব্যবহার করে। বাড়িতে লিফট, বাড়িতে টেলিভিশন, বাড়িতে এয়ার কন্ডিশন, তো তারা একটু ২ ঘন্টা করে দিলে আমার কিন্তু অনেক সাশ্রয় হয়, আমার কৃষকের আর অভাব হবে না। এখন তো সেটাই করবে। এটা মন্ত্রীকে, প্রতিমন্ত্রীকে বলছিলাম, তুমি যেখানে থাকো ওইখানে লোডশেডিং দেখতে চাই। এই ঋণ খেলাপি কালচার কখন শুরু? ওই জিয়াউর রহমান যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতাকে কুক্ষিগত করে, ঠিক সেই থেকেই শুরু, যার ধারাবাহিকতা আমরা দেখেছি এরশাদের আমলে, খালেদা জিয়ার আমলে, এবং সেখান থেকে এখনো পূর্ণ মুক্তি পাওয়া যায়নি। বিধ্বস্ত হওয়ার প্রায় ১১ ঘণ্টা পর গতরাতে কর্ণফুলী নদীর তলদেশ থেকে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে প্রশিক্ষণ চলার সময় বিমানটিতে আগুন ধরে যায়। নদী থেকে ২ জন পাইলটকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে মারা যান একজন পাইলট। হোসেন জিয়াদের প্রতিবেদন। দিনব্যাপী অত্যাধুনিক সোনার জাহাজের মাধ্যমে শনাক্তের পর শুরু হয় উদ্ধার অভিযান। দুর্ঘটনার প্রায় ১১ ঘণ্টা পর রাত ৯:৩০টার দিকে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ বলবানের মাধ্যমে কর্ণফুলী নদী থেকে টেনে তোলা হয় প্রশিক্ষণ বিমানটি। উদ্ধারের পর দেখা যায় দুমড়ে মুচড়ে গেছে বিমানটি, তবে সবচেয়ে বেশি বিধ্বস্ত হয়েছে সামনের অংশ, আগুনে পুড়ে যায় পুরো ককপিট। উদ্ধারের পর ঘটনাস্থলে আসেন বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয় বিমান বাহিনীর পক্ষ থেকে। বিমান বাহিনী প্রধানের নির্দেশক্রমে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য ইতিমধ্যে বিমান বাহিনী কর্তৃক একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উদ্ধারের পর বিধ্বস্ত বিমানটি পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের জেটিতে নেওয়া হয়, হস্তান্তর করা হয় বিমান বাহিনীর কাছে। উদ্ধার হওয়া বিমানটির একেবারেই বিধ্বস্ত অবস্থা। আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন
ক্রেন দিয়ে সেটিকে এই মুহূর্তে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল যেটিতে নিয়ে যাওয়া হচ্ছে। প্রায় 5 টন ওজনের বিমান সেটিকে টেনে নিয়ে যাচ্ছে নৌবাহিনীর যেই উদ্ধারকারী জাহাজ বলবান সেটি, এবং পতেঙ্গা কন্টেনার টার্মিনালের যেটিতে একটি বিমান বাহিনী ট্রাক রয়েছে সেখানে বিমানটিকে বুঝিয়ে দেওয়া হবে বিমান বাহিনীর কাছে। আমাদের বিশেষায়িত উদ্ধারকারী দল যারা অত্যন্ত সাহসিকতার সাথে আজকের এই অপারেশন স্বল্পতম সময়ে শেষ করতে সক্ষম হয়েছে। যারা নৌবাহিনীর সদস্য এছাড়াও স্থানীয় লোকজন তারাও আমাদেরকে সহযোগিতা করেছে, তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে আকাশে উড়ন্ত অবস্থায় আগুন লেগে যায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান YAK-130-এ। প্রচণ্ড গতিতে চোখের পলকে সেটি পড়ে যায় কর্ণফুলী নদীতে। সে সময় বিমানটিতে থাকা 2 পাইলট প্যারাশুট দিয়ে লাফিয়ে পড়েন নদীতে। ঘটনার পরপরই উদ্ধার কাজে যোগ দেন নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, ডুবুরি দল ও ফায়ার সার্ভিস। তবে মাঝিমাল্লারা 2 পাইলটকে তার আগেই উদ্ধার করে হস্তান্তর করেন নৌবাহিনীর কাছে। এর মধ্যে স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ হাসপাতালে নেয়ার পর মারা যান, আর উইং কমান্ডার সোহানকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। কাঁসা পিতল শিল্পের জন্য একসময় বিখ্যাত ছিল শরীয়তপুর। কাঁচামালের মূল্যবৃদ্ধি আর সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে ঐতিহ্য হারাতে বসেছে শিল্পটি। সহজ শর্তে ঋণ ও নতুন আঙ্গিকে বাজারজাত করা গেলে এই শিল্প থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। শিল্পটিকে টিকিয়ে রাখতে কারিগরি ও আর্থিক সহায়তার আশ্বাস বিসিকের। শরীফ খানের ছবিতে জানাবেন কাজী মনিরুজ্জামান। জ্বলন্ত আগুনে পোড়ানো হচ্ছে পিতলের কাঁচামাল। এরপর মেশিনের সাহায্যে চ্যাপ্টা করে পিতলের সামগ্রী তৈরির উপযোগী করা হয়। কারিগরদের হাতে পৌঁছানোর পর বিভিন্ন পণ্যের আকৃতি অনুযায়ী করা হয় টুকরো টুকরো। তারপর ডিজাইন মতো তৈরি হয় বিভিন্ন ব্যবহার্য জিনিস। পাত বানায় মানে দরকার বিমানের দরকার সেই মাল বানায়। বালতি বানানো হয়, ঘটি বানানো হয়, আবার পুরা বানানো হয়। ভোর থেকে হাতুড়ি পেটানোর শব্দে মুখর থাকে শরীয়তপুরের দাসার্তা গ্রাম। কারখানা থেকে ভেসে আসে হাতুড়ির টুংটাং শব্দ। কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে পিতলের সামগ্রী। যুগ যুগ ধরে এ কাজ করছেন কারিগররা, কিন্তু বদলায়নি তাদের ভাগ্যের চাকা। প্রায় 40 বছর ধরে কাজ করি। ল্যাম্বাতি বানাইছি, এরপরে ধূপটি বানাইছি, প্রদীপ বানাইছি। আমি 7 থেকে 8টা কলস বানাইতে পারি। তো হয়তো 350 থেকে 400 টাকার কাজ করা যায়, এর বেশি করা যায় না। মহিলা, ফেনী, বরিশাল, জালকারি নানান জায়গায় এই হকাল দৃষ্টিতে বিক্রি হয়। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে গেছে দাম, এখন মাল তেমন একটা চলে না। দাসার্তার মতো জেলার বিলাসখান, কাঁসাভোগ, রাজনগর গ্রামে ছিল 1000-এরও বেশি কারখানা। দেশের চাহিদা মিটিয়ে এসব সামগ্রী রপ্তানি হতো ভারত, পাকিস্তান ও নেপালে। কিন্তু কাঁচামালের মূল্যবৃদ্ধিতে তৈরি সামগ্রী এখন নিম্ন আয়ের মানুষের হাতের নাগালের বাইরে। তবে নতুন নকশায় ও আধুনিকতায় বেড়েছে এসব পণ্যের কদর। সরকারি সহযোগিতা আর সহজ শর্তে ঋণ পেলে আবারও ঘুরে দাঁড়াবে শরীয়তপুরের ঐতিহ্যবাহী কাঁসা পিতল শিল্প, এমনটা মনে করছেন ব্যবসায়ীরা। মেলা মাইন ওগুলো তো প্লাস্টিক, ওগুলো তো ফালাই দেওয়া লাগে, ওই তো আর মূল্য পাওয়া যায় না। এগুলো নিয়ে মোটামুটি ভালো দামে বিক্রি করা যায়। 900 টাকা দিলেও অনেক সময় কাঁচামাল পাওয়া যায় না। এটা আগে যেই অহরহ ছিল যে চট্টগ্রামে জাহাজগুলি ভাঙতো, তো ওই জাহাজগুলি এখন বাংলাদেশে তেমন একটা ভাঙা পড়ে না। স্বাস্থ্যসম্মতর জন্য কাঁসার প্লেট, গ্লাস, বাটি এগুলি নেয়, কলসি নেয়, এগুলিতে ব্যবহারে খুবই ভালো। প্রশিক্ষণের মাধ্যমে কারিগরি জ্ঞান বৃদ্ধি আর আর্থিক সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি বিসিকের কর্মকর্তার। বিসিক কিন্তু ঋণ প্রদান করে থাকে যারা ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে, পাশাপাশি প্রশিক্ষণ দিয়ে থাকে। তো এই কাঁসা শিল্প যারা সাথে জড়িত, যারা উদ্যোক্তা যারা আছে, যারা ভাই বোনেরা আছে, তো তারা যদি চায় বিসিক তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকবে। কাঁচামালের পাচার রোধ করে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ঐতিহ্যবাহী কাঁসা পিতল শিল্পটি ফিরে পেতে পারে হারানো ঐতিহ্য। এ পণ্যের সামগ্রী রপ্তানির মাধ্যমে দেশ অর্জন করতে পারে বৈদেশিক মুদ্রা। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর।
একসময় হাটে মাঠে কিংবা গ্রাম্য বাজারে দেখা মিলত সাপুরিয়া আর সাপ খেলার। খেলা দেখে আমোদিত হতো ছোট বড় সব বয়সের মানুষ। তবে সময়ের আবর্তে সাপের খেলা দেখে আয় কমছে বেদে জনগোষ্ঠীর। তাই পেশা বদল চান অনেকেই। সুলেমান জালিমের প্রতিবেদন। বিন বাজিয়ে সাপের খেলা দেখানোর এই পেশা হীরানাথ সাপুরের বহুদিনের। কিশোর বয়সে শুরু করে পার করেছেন জীবনের অর্ধশত বসন্ত। তবে জীবনের শেষ বেলায় এসে পড়েছেন বিপাকে। বিজ্ঞান প্রযুক্তির প্রসারে সাপের খেলার প্রতি আগ্রহ হারিয়েছে মানুষ, তাই ভাটা পড়েছে আয়ও। বাধ্য হয়ে হীরানাথ এখন অন্য পেশার খোঁজে। বহুত জায়গায় ঘুরছি স্যার, বহুত দেশে ঘুরে আসি স্যার। এখন তো স্যার ওই আপনার টিভি বার হইলো, টেলিভিশন বার হইলো স্যার, মোবাইল টাচ মোবাইল বার হইলো স্যার। এইগুলির জন্য স্যার এখন আমরা বিলুপ্ত হয়ে গেছি স্যার। এগুলি আর কজন দেখে স্যার? সব আপনার ঘরে বসে বসে আপনার দেখতে না আসে। হাটে মাঠে কিংবা গ্রাম্য বাজারে এখন আর দেখা মেলে না সাপুরে বা সাপের খেলার। পরশু নামের বাউরখুমা গ্রামের পুরো সাপুরে পল্লীর বর্তমান প্রজন্ম পূর্বপুরুষদের পেশায় অনাগ্রহী হয়ে পড়ছে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখছেন অভিভাবকরা। তবে সাপুরে বেদের সন্তান বলে শিক্ষাক্ষেত্রে বঞ্চনার শিকার হতে হয় অনেককে। ফেনী শহরতলির লালপোল বেদেপল্লীর সদস্যরা জানান, সন্তানদের স্কুলে পড়তে হয় নানা অসুবিধায়। এমনকি সন্তানের জন্ম সনদ পাওয়ার ক্ষেত্রেও মুখোমুখি হতে হয় জটিলতার। আমাদের বাচ্চা কাচ্চার পড়ালেখাও নাই, এই স্কুল কলেজ নাই। সিমজি চালায়, কুদুরে অটো রিক্সা চালায়, ও দোকানে লেবারি করে, এগুলো হচ্ছে কিছু আনি দেয়, এগুলো দিয়ে আমরা খাই। আমাদের ছেলে মেয়েরে পড়াইতাম যাইলে পড়ায় না, লেখায় না, বাইদা কইয়ে বার করি দে। কেন এই কথা বলে? 3-4 জনের কার্ড করছি, এবার গাজাইয়ে জন্ম নিরাপত্তর নিয়ে কইছে তোমাদের আইডেন্টি করে দেবো 4-5 জনের। 6,000 টাকা নিছে অফিসে। লাস্টকে আমি কাবিনের কাগজ দিতাম আর দলিলের কাগজ দিতাম। আমার কাছে দলিলের কাগজ না, আমার বাড়ি ঘরে না, আমি দলিল কই পাবো? কয়েক বছর আগেও কাউকে সাপে কামড়ালে সাধারণ মানুষ ডাক্তারের কাছে না গিয়ে সাপুরেদের খুঁজত। তবে এখন বেড়েছে সচেতনতা, তাই ডাক পড়ে না তাদের। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতে আনতে কাজ করছেন তারা। তাদের জীবনমান উন্নয়নে নানা উদ্যোগ হাতে নেয়ার কথা জানালো স্থানীয় সমাজসেবা অধিদপ্তর। আমাদের দুটি ইউনিয়নে, বিশেষ করে কালিদিয়া ইউনিয়নে একটি বেদেপল্লী রয়েছে, তাদেরকে নিয়েও কাজ করছেন। সমাজে অনগ্রসর বলে যে শব্দটি রয়েছে, সেটি মাননীয় প্রধানমন্ত্রী রাখতে চান না। পৌরসভার মাধ্যমে আমরা ওনাদেরকে এখনো স্বাবলম্বী করে রাখছি এবং তাদের যে চাহিদা এবং আকাঙ্ক্ষা আমরা প্রায় 80% পূরণ করতে পারি। ফেনী জেলায় আমাদের অনগ্রসর জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন কর্মসূচি আওতায় বর্তমানে 345 জন অনগ্রসর জনগোষ্ঠীর ব্যক্তিকে ভাতা প্রদান করা হচ্ছে এবং এই জনগোষ্ঠীর 230 জন শিক্ষার্থীকে শিক্ষা প্রবৃত্তি দেওয়া হচ্ছে। সাপুরে ও বেদে সম্প্রদায়ের লোকেরাও যেন সমাজের মূলধারায় সম অধিকার নিয়ে টিকে থাকতে পারে, সে প্রত্যাশা সচেতন মহলে। এখন ফেনী। আগের চেয়ে আরও কঠিন হচ্ছে কানাডার ভিজিট বা পর্যটক ভিসা। ইমিগ্রেশন বিভাগ থেকে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ইতিমধ্যেই বেড়েছে ভিসা রিজেকশন বা প্রত্যাখ্যানের হারও। বিশ্লেষকরা বলছেন, ভিজিট ভিসায় গিয়ে শরণার্থী হতে আবেদন করে দেয়ায় বিষয়টি আশঙ্কাজনক হারে বাড়ায় এর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কানাডার সরকার। কানাডা থেকে আরও জানাবেন সৈয়দ ইফতেখার। কানাডায় গেলেই স্থায়ী হওয়া যায়, নানা পথঘাট বের করার ফন্দি শিখিয়ে দেশের কিছু এজেন্সি নানাভাবে মানুষ পাঠানো শুরু করে কোভিডকালের পর থেকে। ভিজিট ভিসায় আসা অধিকাংশের রয়েছে সীমাবদ্ধতা। কেউ কেউ দেশ থেকে অর্থ ধার করে আসেন স্বপ্নের দেশে। থেকে যাওয়ার কৌশল হিসেবে বেছে নেন অ্যাসাইলাম ক্লেম বা শরণার্থী হওয়ার পথ। এতে উল্টো সরকার থেকে মেলে প্রতি মাসে কয়েকশো ডলার। তাছাড়া দেশীয় দোকানপাটে নগদে কাজ জোটাতে পারলে কিছু বাড়তি ডলারও ঢোকে পকেটে। কেসটা যখন এদের অ্যাকসেপ্ট হয়, তখন একটা সুযোগ আমি জানছি, এটা অ্যাকসেপ্ট হওয়ার পরপরই সরকার এদেরকে থাকা এবং খাওয়ার একটা ব্যবস্থা করে দেয়, ভাতা দেয় প্রত্যেকেরই। আমেরিকা থেকে কানাডা ফুল ডিফারেন্স। আমেরিকা 20 বছরের কাগজ হয় না, কিন্তু কানাডায় 2-3 বছরের মধ্যে এদেরকে এরা মোটামুটি একটা স্টাবলিশ হয়ে যায়।
দিন দিন ভিজিট ভিসায় এসে শরণার্থী হওয়ার পথ বেছে নেওয়া মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় এবার কঠোর কানাডা সরকার। 2023 সালে 1,38,000 রাজনৈতিক আশ্রয় প্রার্থীর আবেদন পড়ে। তালিকার শীর্ষে মেক্সিকো, তুর্কি, ভারত, পাকিস্তান, আফগানিস্তান। যেসব দেশ থেকে এসে শরণার্থী হওয়ার হার বেশি, সেসব দেশের নাগরিকদের জন্য ভিসা সংখ্যা কমিয়েছে অটোয়া। ইতোমধ্যে বহু ভিজিট ভিসা প্রত্যাখ্যানও হয়েছে। বাদ পড়েছে যারা সত্যি ঘুরতে আসতে চান তাদের ফাইলও। সচেতন বাংলাদেশিরা বলছেন, ঘুরতে এসে থাকার সুযোগ নেয়ার যে পদ্ধতি দিয়েছে কানাডা সরকার, তাতে ভালো নির্দিষ্ট কিছু চাকরি পেতে হবে। তবে দেশে ফেরা বিপজ্জনক দেখিয়ে শরণার্থী হওয়ার পথ বেছে নেওয়া ভালো পদ্ধতি নয়। ব্যক্তি স্বার্থের জন্য দেশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। তবে যারা সত্যিকার অর্থে ভালো শিক্ষার্থী, পড়াশোনার ফলাফল ভালো, তাদের জন্য কঠিন হবে না ভিসা। নির্দিষ্ট কাজে দক্ষ কর্মীদের জন্যও রয়েছে আগের মতোই সুযোগ। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। অস্ত্র, গোলাবারুদ ও লোকবল সংকটের অভিযোগ তুলেছেন দোনেৎস্কে অবস্থানরত ইউক্রেনীয় সেনারা। মার্চের শুরু থেকে রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এই শহরটিতে স্থলাভিযান জোরদার ও নজরদারি বাড়ানোয় জঙ্গলের ভেতর আত্মগোপন করতে বাধ্য হচ্ছে আর্টিলারি ইউনিটের সেনা সদস্যরা। তারা বলছেন, সমন্বয়হীনতার অভাবে দোনেৎস্কে নিজেদের অবস্থান হারাতে পারে ইউক্রেন। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। ইউক্রেনের ট্যাঙ্ক আর রাশিয়ার ড্রোনের মধ্যে চলছে চোর পুলিশ খেলা। ঘন জঙ্গল থেকে উঁকিঝুঁকি দিচ্ছে অত্যাধুনিক সমরাস্ত্র হাউৎজার। জার্মানি থেকে পাঠানো এই অস্ত্র কামান ও মর্টারের মাঝামাঝি এক ধরনের সমরাস্ত্র। মাত্র কয়েক মিনিটের মধ্যে রুশ ড্রোন লক্ষ্য করে গোলা ছুঁড়ে সঙ্গে সঙ্গে ট্যাঙ্কটি ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে ফেলছেন ইউক্রেনের সেনারা। শিকারী ঈগলের মতো টহল দিচ্ছে রাশিয়ার এসব ড্রোন। প্রতিপক্ষের নজরদারি থেকে বাঁচতে জঙ্গলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আশ্রয় নিচ্ছেন ইউক্রেনের আর্টিলারি ইউনিটের সেনারা। В них набагато більше тих ударних дронів, тих самих Привет-82, ланцетів, досить різних, прям різних модернізацій, там перший, другий, якийсь там з кумулятивним снарядом, з фугасним. বিশেষ করে প্যানজার হবিটস 2000 মডেলের স্বয়ংক্রিয় ট্যাঙ্ক লক্ষ্য করে ড্রোন হামলা চালাচ্ছে রুশ সেনারা। গেল মাসে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ঘোষণা করেন, ইউক্রেন সেনাদের যেসব ঘাঁটিতে পশ্চিম থেকে আনা অস্ত্রের মজুদ আছে সেখানে হামলা জোরদার করবে মস্কো। গেল কয়েকদিনে ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের 1000 কিলোমিটার এলাকা জুড়ে স্থলাভিযান জোরদার করেছে রাশিয়া। বিশেষ করে দনেৎস্কের বড় শহর ও শিল্পাঞ্চলগুলো কিয়েভের দখলমুক্ত করতে বদ্ধপরিকর তারা। ইউক্রেনের সেনারা বলছেন, এসব ড্রোন এখন মস্কোর অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে। Стараємося тими силами і засобами максимально точно працювати. Немає можливості на ціль витрачувати по 15-20 снарядів. Тим більше 20 хвилин, коли ти на вогневій, йдуть засічки і вже ворог працює по тому місцю, звідки ти працюєш. Не вистачає запасних частин. Тобто у нас в Україні гармати стають донорами для інших машин, тому що немає запасних частин. কিয়েভের সেনাদের কয়েকটি ইউনিট জঙ্গলের বেশ কিছু গোপন জায়গায় প্যানজার হবিটস ট্যাঙ্ক লুকিয়ে রাখছে। বড় গাছের আড়ালে কাঠের ফ্রেম বানিয়ে ঢেকে দেওয়া হচ্ছে ট্যাঙ্কের চারপাশ। যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা প্যাকেজের আওতায় পাঠানো অস্ত্রশস্ত্র হাতে পাওয়ার আগ পর্যন্ত স্বস্তি নেই সম্মুখ সারির ইউক্রেনীয় সেনাদের। দূরে আঘাত হানতে পারে এমন সমরাস্ত্র হাতে পেলে রাশিয়ার স্বয়ংক্রিয় অস্ত্র ধ্বংস করা সহজ হবে, এমনটাই মনে করছেন তারা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/ekhon।